প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়ায় আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর্থিক বিবরণী আমাদের সাজেশন 10টি সিকিউ, তার ধারাবাহিকভাবে ক্লাস। আজকে হচ্ছে আমাদের 7ম ক্লাস। সো আজকে আমরা সমাধান করব চট্টগ্রাম বোর্ডের প্রশ্নটি। ওকে, তো বরাবরের মতো প্রথমে আমাদের কাজ হচ্ছে প্রথম কাজ আমরা কি করব? প্রথম কাজ হচ্ছে আমরা রেওয়ামিলটা সুন্দরভাবে পড়ব। রেওয়ামিলটা যে সুন্দরভাবে বারবার পড়তে পারবে, প্রত্যেকটা হিসাবের চুলচেরা বিশ্লেষণ যে করতে পারবে, ইনশাআল্লাহ আর্থিক বিবরণী তার কোনো সমস্যা থাকবে না। তাহলে নাহার লিমিটেড 10 টাকা মূল্যের, তাহলে শেয়ার হচ্ছে, প্রত্যেকটি শেয়ারের দাম হলো 10 টাকা। নাহার লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 শেয়ারে বিভক্ত। মোট অনুমোদিত মূলধন হচ্ছে 5 লক্ষ টাকা। আচ্ছা, কলকবজা হচ্ছে 80,000 টাকা। কলকবজা আমরা জানি এটি হচ্ছে একটি স্থায়ী সম্পদ। দালান কোঠা এটিও কি একটি স্থায়ী সম্পদ। ইজারা সম্পত্তি এটি সম্পদ, এটাকে আমরা দাগ দেব কেন? কারণ ইজারা সম্পত্তির 10 বছর, অর্থাৎ প্রত্যেক বছরে কি করতে হবে? অবলোকন করতে হবে। সো ইজারা সম্পত্তি থেকে 10 বছরে হচ্ছে কত টাকা? 10 বছর হচ্ছে 1 লক্ষ টাকা। 10 দিয়ে ভাগ করলে 1 বছরে অবলোকন করতে হবে কত টাকা? 1 বছরে অবলোকন করতে হবে 10,000 টাকা। 1 বছরে অবলোকন করতে হবে কত টাকা? 10,000 টাকা। সো এই 10,000 টাকা ইজারা সম্পত্তি থেকে বিয়োগ করতে হবে এবং এই 10,000 টাকা পরিচালন ব্যয় অবলোকনে লিখতে হবে। সুতরাং এর জন্য আমরা দাগ দিলাম, এটাকে আমরা বলবো রেওয়ামিলের গুপ্ত সমন্বয়। রেওয়ামিলের কি বলতো? গুপ্ত সমন্বয়। শেয়ার মূলধন 2 লক্ষ টাকা। শেয়ার মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ বা শেয়ার হোল্ডারদের সত্ত্বের অংশ। প্রাপ্য হিসাব হচ্ছে সম্পদ। প্রদায় হিসাব কি? চলতি দায়। আর প্রাপ্য হিসাব কি? চলতি সম্পদ। মজুরি কি বলো? মজুরি হচ্ছে একটি এক্সপেন্স বা ব্যয় হিসাব, প্রত্যক্ষ ব্যয় হিসাব। ভাড়া 4/1 কারখানা। ভাড়া 4/1 কারখানা মানে কি? অর্থাৎ এটা হচ্ছে প্রোডাকশন রিলেটেড বা কারখানা রিলেটেড অঙ্ক। সো 4 ভাগের ভাড়া যা আছে তার 4 ভাগের 1 ভাগ। সো 20,000 টাকা, এর 4 ভাগের 1 ভাগ, উপরে 1, নিচে হলো 4। 4 দিয়ে কাটলে 4 পাঁচা কত? 20,000 টাকা। তাহলে এখানে হচ্ছে 4 দিয়ে যদি 20 ভাগ করি 5,000, 5 অক্ষে 5,000 টাকা। তাহলে এক অংশ হচ্ছে কারখানার। সো এক অংশ কি বলতো? এই 5,000 টাকা হচ্ছে কারখানা। সো কারখানার ভাড়া হচ্ছে 5,000। ভাড়া 4/1 কারখানা, তাহলে 5,000 টাকা। এক অংশ কত? 5,000 টাকা। 5,000 টাকা হচ্ছে কারখানা। তো বাকি 3 অংশ কার? বাকি 3 অংশ হচ্ছে 20,000 থেকে 5,000 টাকা বাদ দিলে 15,000 টাকা। সেটা হচ্ছে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় কত টাকা? পরিচালন ব্যয় বা অফিসের ভাড়া হচ্ছে, তোমার বিষয়টা হচ্ছে এরকম, এই হচ্ছে কারখানা, এই হচ্ছে অফিস। কারখানায় প্রোডাকশন উৎপাদন হয়, দেন সেগুলা কি হয়? অফিসে স্টোর করা হয়। সো কারখানা রিলেটেড ভাড়া হচ্ছে এক অংশ, 4/1 হচ্ছে কারখানা, আর 3 অংশ কি বলতো? 3 অংশ হচ্ছে অফিসের ভাড়া। এরপরে আসি বেতন। বেতন হচ্ছে একটি পরিচালন ব্যয় হিসাব। অনাদায়ী পাওনা একটি পরিচালন ব্যয় হিসাব। আয়কর হচ্ছে রেওয়ামিলের আয়কর। রেওয়ামিলের আয়কর, এটি কোথা থেকে বিয়োগ যাবে? সংরক্ষিত আয় থেকে বিয়োগ করতে হবে। ব্যাংক জমা কি বলতো? ব্যাংক জমা হচ্ছে একটি চলতি সম্পদ। সংরক্ষিত আয় কি? সংরক্ষিত হচ্ছে মালিকানা সত্ত্বের একটি পার্ট বা অংশ। লভ্যাংশ আমরা কোথা থেকে প্রদান করি? সংরক্ষিত আয় থেকে। এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। লভ্যাংশ আমরা সংরক্ষিত আয় থেকে প্রদান করে থাকি। ক্রয় ও বিক্রয় হচ্ছে একটি আয় হিসাব এবং ক্রয় হচ্ছে একটি ব্যয় হিসাব। সো এই ছিল আমাদের রেওয়ামিল। এরপর আসি সমন্বয়। দেখো সমন্বয় কি বলেছে? সমন্বয় বলেছে যে সমাপনী মজুত পণ্য কত টাকা? 70,000 টাকা।
তো সমাপনী মজুত পণ্যের কাজ হচ্ছে দুই জায়গায় আমরা জানি, একবার চলতি সম্পদে যাবে, সমাপনী মজুত কি চলতি সম্পদ, একবার চলতি সম্পদে যাবে আর একবার কোথায় যাবে, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে বিয়োগ করতে হবে। সঞ্চিত তহবিলে 30,000 টাকা স্থানান্তর করতে হবে। সো সঞ্চিত তহবিলে 30,000 টাকা স্থানান্তর, এটা আমরা কোথা থেকে স্থানান্তর করব, সঞ্চিত তহবিলে এটা হচ্ছে আমরা সংরক্ষিত আয় থেকে বিয়োগ করব, সংরক্ষিত আয় থেকে বিয়োগ করে এবং সঞ্চিত তহবিলে যোগ করব। যেহেতু রেয়ামিলে সঞ্চিত তহবিল নাই, তার মানে সঞ্চিত তহবিল কি মালিকানা সত্ত্বের অংশ, তার মানে এটা মালিকানা সত্ত্বে সঞ্চিত তহবিলটা আরেকবার যাবে। তাহলে আমরা এখানে দাগ দিব হচ্ছে সংরক্ষিত আয়ের সাথে। কেন দাগ দিলাম, কারণ রেয়ামিলে এর সাথে কি আছে, কাজ আছে। আর সঞ্চিত তহবিল আমাদের রেয়ামিলের মধ্যে আছে কিনা, সঞ্চিত তহবিল আমাদের রেয়ামিলের মধ্যে নাই। যদি রেয়ামিলের মধ্যে থাকতো তাহলে সেই রেয়ামিলের সঞ্চিত তহবিলের সাথে কি হতো, যোগ হতো। মানে সঞ্চিত তহবিলের বিষয়টা হচ্ছে মুনাফার টাকা সংরক্ষিত আয়, এটা সংরক্ষিত আয় মানে কি মুনাফার জমানো টাকা, সেটা থেকে একটি তহবিলে স্থানান্তর। তাহলে যে তহবিলে স্থানান্তর করবে সেই তহবিলে বেড়ে যাবে, যোগ করতে হবে, আর সংরক্ষিত আয় কমে যাবে মানে সংরক্ষিত আয় থেকে বিয়োগ করতে হবে। কল কবজার উপরে 10% অবচয়, কল কবজার উপরে 10% কি বলতো, অবচয়। দেখো এই অঙ্কটা যেহেতু কারখানা রিলেটেড, যেহেতু রেয়ামিলের মধ্যে কারখানা বলা আছে, সো কারখানার মধ্যে কি থাকে, যন্ত্রপাতি থাকে। সো যন্ত্রপাতির অবচয়টা পরিচালন ব্যয়ের মধ্যে যাবে না, যন্ত্রপাতির অবচয়টা কোথায় যাবে, প্রত্যক্ষ ব্যয়। তাহলে কল কবজা থেকে বিয়োগ হবে কল কবজা, অর্থাৎ কল কবজার সাথে আমরা দাগ দিলাম কারণ কল কবজার সাথে কাজ আছে। প্রাপ্য হিসাবের উপরে 10% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে। প্রাপ্য হিসাবের উপর 10% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি কি করতে হবে, তৈরি করতে হবে। তো প্রাপ্য হিসাব আছে কয় পার্সেন্ট, 10%। এরপরে কি করতে হবে, অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। তো প্রাপ্য হিসাবের উপরে অনাদায়ী পাওনা সঞ্চিতি, প্রাপ্য হিসাবের উপরে অনাদায়ী পাওনা সঞ্চিতি, সেটি কি করতে হয়, প্রাপ্য হিসাব 10% অনাদায়ী, তাহলে প্রাপ্য হিসাব থেকে একবার কি করতে হবে, বিয়োগ করতে হবে এবং আরেকবার সঞ্চিতির সাথে নতুন অনাদায়ী পাওনা যোগ পুরাতন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে প্রাপ্য হিসাবের 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি প্রাপ্য হিসাবের সাথে একবার দাগ দিতে হবে। এই দিলাম প্রাপ্য হিসাবের দাগ, আর একবার অনাদায়ী পাওনা এই পুরাতন রেয়ামিলের পুরাতন অনাদায়ী পাওনার সাথে আরেকবার কি করতে হবে, যোগ করতে হবে। শেয়ার প্রতি 2 টাকা হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে। যখন শেয়ার প্রতি 2 টাকা বলবে তার মানে যতগুলো শেয়ার সংখ্যা ততগুলো শেয়ারের সাথে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে বিলিখিত শেয়ার সংখ্যা কত, শেয়ার মূলধন হচ্ছে এখানে বলা আছে, শেয়ার মূলধন বলা আছে কত, শেয়ার মূলধন বলা আছে 2 লক্ষ টাকা। তো প্রতিটি শেয়ারের দাম কত ছিল, 2 লক্ষ, প্রতিটি শেয়ারের দাম কত টাকা ছিল, 10 টাকা। তাহলে শেয়ারের সংখ্যা কত, 1 2 3 4, তাহলে 20,000 হলো শেয়ারের সংখ্যা। তাহলে প্রতিটি 20,000 হচ্ছে শেয়ার এবং প্রতিটি শেয়ারের প্রতি লভ্যাংশ কত, 2 টাকা। তাহলে 2 দুগুণে কত, 4, শূন্য আছে কয়টা, 4টা, 1 2 3 4। তার মানে 40,000 টাকা হচ্ছে লভ্যাংশ ঘোষণা করা হলো। এবং এই লভ্যাংশ ঘোষণা অর্থাৎ ঘোষণাকৃত লভ্যাংশ একবার সংরক্ষিত আয় থেকে বিয়োগ যাবে এবং আরেকবার চলতি দায়ে যাবে। তাহলে কোথায় কোথায় কাজ, সংরক্ষিত আয় থেকে বিয়োগ, তাহলে সংরক্ষিত আয়ের সাথে আরেকটা আমরা দাগ দিই, সংরক্ষিত আয় থেকে একবার বিয়োগ করতে হবে আর একবার কোথায় লিখতে হবে, চলতি দায়। তো এখন ক নম্বর বলেছে অফিস ভাড়ার পরিমাণ নির্ণয় করো। অফিস ভাড়া রেয়ামিলে বলা ছিল যে 4-এর 1 অংশ কারখানা, তাহলে 4-এর 1 অংশ কত, 5,000 টাকা। সো 5,000 টাকা হচ্ছে কারখানার, তো 20,000 টাকা থেকে 5,000 টাকা কারখানার অংশ বাদ দিলে 15,000 টাকা হচ্ছে অফিসের ভাড়া। সো ক নম্বরের উত্তর আমরা পেলাম হচ্ছে 15,000 টাকা হবে। তাহলে অফিসের ভাড়া, অফিসের ভাড়া 20,000 এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে কারখানা,
তাহলে 4/1 যদি কারখানার হয় তাহলে 4/3 কি বলতো অফিসের। তাহলে 4 দিয়ে 20 কাটলে হবে 5, 5 দিয়ে 3 কাটলে কত হবে 15,000। আচ্ছা, এটাকে আমরা চাইলে কি করতে পারি, এইভাবে লিখতে পারি অফিস ভাড়া ছিল কত টাকা 20,000 টাকা, তার থেকে 5,000 টাকা, 5,000 টাকা কি ছিল বলতো, 5,000 টাকা হচ্ছে 5,000 টাকা ছিল কারখানার 5,000, আর 15,000 টাকা হচ্ছে অফিসের। তাহলে অফিসের ভাড়া ব্র্যাকেটে তুমি চাইলে কি করতে পারো, কয় ভাগের 4/3, 4/3 তুমি চাইলে উল্লেখ করে দিতে পারো। 4/1 হচ্ছে কারখানার আর 4/3 হচ্ছে কি বলতো অফিসের। তাহলে 15,000 টাকা হচ্ছে অফিসের ভাড়া। অথবা চাইলে তুমি এটাকে এইভাবে সমাধান করতে পারতা, তুমি যদি লিখতা ধরো রেয়া মিলে আছে কত টাকা ভাড়া, ভাড়া কত টাকা আছে 20,000, লিখলা 20,000 টাকা। আচ্ছা, যার মধ্যে কারখানার অংশ বাদ দেবা, কারখানার অংশ। সো কারখানার অংশ কত ছিল 4/1 অংশ, 4/1 অংশ কত 5,000 টাকা। তাহলে সমান অফিসের ভাড়া কত, অফিসের ভাড়া তাহলে কত বলো 15,000 টাকা। তাহলে অফিসের ভাড়া তুমি চাইলে এইভাবেও লিখতে পারো, কেমন? আচ্ছা, এবার আমরা একসাথে পুরো অঙ্কটা করার চেষ্টা করব। আমাদের খতে কি করতে বলছে, খতে করতে বলছে 1,20,000 টাকা। অঙ্কে একটু ভুল ছিল, 1,20,000 টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী আর হচ্ছে মোট সম্পদ নির্ণয় করতে। তো আমরা সংরক্ষিত আয় বিবরণী আর মোট সম্পদ নির্ণয় করব। তাহলে মোট সম্পদের মধ্যে কি কল কবজা আছে, সো কল কবজা হলো মোট সম্পদের মধ্যে। আমাদের গতে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, শুধু সম্পদ নির্ণয় করতে বলছে A = L + OE, তার মানে এই অংশ না, শুধু সম্পদ। তাহলে সম্পদের মধ্যে প্রথমে কি যাবে, স্থায়ী সম্পদ যাবে, স্থায়ী সম্পদ যাবে। তো স্থায়ী সম্পদের মধ্যে আমরা এখানে কি পেয়েছি, কল কবজা। কল কবজা কত ছিল 80,000, 80,000 সাথে আবার দাগ আছে। তো কল কবজা কত টাকা 80,000 টাকা, এর সাথে দাগ আছে তাই 1 নাম্বার কলামে লিখলাম। মাইনাস অবচয় বিয়োগ করতে হবে। দেখো সমন্বয় বলেছে কল কবজার কত পার্সেন্ট, কল কবজার হচ্ছে 10%। তাহলে কল কবজার 10% কত, কল কবজা 80,000, 80,000 এর 10% হচ্ছে 8,000 টাকা, 8,000 টাকা বিয়োগ করতে হবে। তাহলে 72,000 টাকা হচ্ছে কল কবজা। এরপর আসে দালান কোঠা। দালান কোঠা কত 1,62,000 টাকা। দালান কোঠার সাথে দাগ নাই, তাহলে সরাসরি আমরা দালান কোঠা বসিয়ে দেব। দালান কোঠা 1,00,000 কত টাকা 62,000। দেখো এটা কিন্তু আমরা 2 নাম্বার কলামে লিখলাম। কেন 2 নাম্বার কলামে লিখলাম, দাগ নাই, দাগ থাকলে কত নাম্বার লিখতাম 1 নাম্বার কলামে লিখতাম। দালান কোঠা ইজারা সম্পত্তি 1,00,000 টাকা। ইজারা সম্পত্তি কত 1,00,000 টাকা। কত বছরের জন্য লিজ নেওয়া হয়েছিল, 10 বছরের জন্য। সো 1 বছরে কি অবলোপন করতে হবে, অর্থাৎ অবলোপনটা বিয়োগ করতে হবে। সো 1,00,000 টাকা 10 দিয়ে ভাগ করলে 1 বছরের অবলোপন হয় 10,000 টাকা। এই 10,000 টাকা কোথায় যাবে, পরিচালন ব্যয়, এবং এই 10,000 টাকা ইজারা সম্পত্তি থেকে বিয়োগ করতে হবে। সো 1,00,000 মাইনাস 10,000, ইজারা সম্পত্তি 1,00,000, ইজারা সম্পত্তি কত 1,00,000 মাইনাস অবলোপন করতে হবে 1 বছরের 10,000। তাহলে 90,000 টাকা কি বলতো ইজারা থাকলো। আচ্ছা, এরপরে দেখো শেয়ার মূলধন। শেয়ার মূলধন কোথায় যাবে, শেয়ার মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ। তো আমাদের মালিকানা সত্ত্ব করতে বলে নাই, সুতরাং এটি যাবে না। প্রাপ্য হিসাব হচ্ছে চলতি সম্পদ। প্রাপ্য হিসাব হচ্ছে দাগ আছে, প্রাপ্য হিসাব হচ্ছে 40,000। প্রাপ্য হিসাব হচ্ছে কত 40,000। প্রাপ্য হিসাব দাগ আছে। আচ্ছা, প্রাপ্য হিসাব হলো চলতি সম্পদ। তাহলে এখানে আমরা লিখবো চলতি সম্পদ, শিরোনাম দিব চলতি সম্পদ। প্রাপ্য
হিসাব। প্রথম ঘরে চলতি হিসাব কেন 1 নম্বর ঘরে লিখলাম, কারণ চলতি প্রাপ্য হিসাবের সাথে কি আছে, দাগ আছে। সো কি বলছে, প্রাপ্য হিসাবের উপর 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি করতে হবে। সো প্রাপ্য হিসাব আছে কত, 40,000, এর 10%, তাহলে 40,000 এর 10% করলে কত হবে, 10% করলে হবে 4,000 টাকা। সো এই 4,000 টাকা মানে অনাদায়ী পাওনা থেকে ধরে সঞ্চিতি তৈরি করতে হবে। সো অনাদায়ী পাওনা থেকে 4,000 টাকা কি করতে হবে, বিয়োগ করতে হবে, মাইনাস নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, মাইনাস নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত টাকা, 4,000 টাকা। 40 থেকে 4 বাদ দিলে কত হবে, 36, অর্থাৎ 36,000 টাকা প্রাপ্য হিসাব। এবং এই অনাদায়ী পাওনা সঞ্চিতি আর একবার কোথায় যেত, পরিচালন ব্যয় রেয়া মিলের পুরাতন অনাদায়ী পাওনার সাথে যোগ হতো। যেহেতু আমাদের পরিচালন ব্যয় নির্ণয় করতে বলেনি, সুতরাং এটি আর যাবে না। প্রদায় হিসাব চলতি দায়, আমাদের চলতি দায় নির্ণয় করতে বলেনি, দ্যাটস ওয়াই এটা যাবে না। মজুরি, মজুরি হচ্ছে প্রত্যক্ষ ব্যয়, যা আমাদের প্রত্যক্ষ ব্যয় নির্ণয় করতে বলেনি, যাবে না। ভাড়া 4-এর 1 অংশ, একটা হচ্ছে অফিসের ভাড়া, অফিসের ভাড়া হচ্ছে পরিচালন ব্যয়, আর কারখানার ব্যয় হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। সো আমাদের কোনোটাই লাগবে না, প্রত্যক্ষ ব্যয় লাগবে না এবং হচ্ছে পরিচালন ব্যয় কোনোটাই নির্ণয় করতে বলেনি। বেতন কত টাকা, 30,000 টাকা। বেতন কোথায় যায়, পরিচালন ব্যয়, সো আমাদের পরিচালন ব্যয় নির্ণয় করতে বলেনি, যাবে না। অনাদায়ী পাওনা, এটি হচ্ছে একটি পরিচালন ব্যয়, কোথায় যাবে, আয় বিবরণী পরিচালন ব্যয়, সেটি নির্ণয় করতে বলেনি, দ্যাটস ওয়াই এটিও যাবে না। আয়কর, আয়কর কোথা থেকে বিয়োগ করতে, সংরক্ষিত আয় থেকে, আর আমাদের সংরক্ষিত আয় বিবরণী নির্ণয় করতে বলেছে খ নাম্বারে। সো প্রথমে আমরা সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জের, সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জের কত টাকা আছে, 2,20,000 টাকা। সো আমরা খতে যাব, সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জের, সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জের 2,20,000 টাকা। সো আমরা এখানে লিখব সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জের, প্রারম্ভিক জের, সংরক্ষিতের প্রারম্ভিক, অর্থাৎ শুরুতে সংরক্ষিত আয় ছিল এত টাকা, দেন এর সাথে এই বছরে আবার নিট লাভটা কি হবে, যোগ করতে হবে। সো নিট লাভ দেখো বলে দিছে কত টাকা ধরতে হবে, 1,20,000 টাকা ধরে নাও, যেহেতু আমাদের নির্ণয় করতে বলেনি। তো চলতি বছরের নিট লাভ ধরে নিতে বলেছে 1,20,000 টাকা। তাহলে যোগ নিট লাভ প্রশ্নে প্রদত্ত, কারণ এটি প্রশ্নে কি দেয়া ছিল, প্রশ্নে প্রদত্ত, প্রশ্নে প্রদত্ত 1,20,000। তাহলে সংরক্ষিত আয় প্রারম্ভিক ছিল 2,20,000 এবং নিট লাভ ধরে নিতে বলছে 1,20,000। তাহলে টোটাল সংরক্ষিত আয় হবে 2 লক্ষ আর এক হচ্ছে 3,20,000 আর 20, অর্থাৎ 40,000 টাকা হচ্ছে সংরক্ষিত, টোটাল সংরক্ষিত আয় বা বন্টনযোগ্য মুনাফা। সো এখান থেকে এখন আমাদের কি করতে হবে, এখান থেকে এখন বন্টন করতে হবে, বিভিন্ন সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে, লভ্যাংশ দিতে হবে, কেমন। তো দেখো আমাদের এখন এখান থেকে রেয়া মিলে বলেছিল কি আয়কর। সো রেয়া মিলের আয়কর কি করতে হয়, রেয়া মিলের আয়কর হচ্ছে সংরক্ষিত আয় থেকে বিয়োগ করতে হয়। তো রেয়া মিলের আয়কর কত টাকা ছিল, আয় হচ্ছে 5,000 টাকা ছিল, 5,000 টাকা। রেয়া মিলের আয়কর হচ্ছে কত টাকা, 5,000 টাকা। ওকে দেখো তো, তাহলে আয়কর সংরক্ষিত আয় থেকে আমরা কি করলাম, বিয়োগ করলাম। ব্যাংক জমা, ব্যাংক জমা হচ্ছে কি বলতো, চলতি সম্পদ। আয়কর কেন আমরা সংরক্ষিত আয় থেকে বিয়োগ করি, আয়কর হচ্ছে কোম্পানি যে পরিমাণ নিট মুনাফা করে, সরকারকে মুনাফার উপরে করপূর্ব মুনাফা, অর্থাৎ কোম্পানিকে মুনাফার উপরে কি দিতে হয়, ট্যাক্স দিতে হয়। সো মুনাফাগুলো জমা থাকে কোথায়, সংরক্ষিত আয় থেকে। সো সংরক্ষিত আয় থেকে সেই বিয়োগটা, সেই ব্যয়টা কি করতে হয়, বাদ দিতে হয়। তো আয়কর হচ্ছে ইনকাম ট্যাক্স, কোম্পানির মুনাফার উপরে ট্যাক্স দিতে হয়। সো মুনাফাগুলো কোথায় থেকে, সংরক্ষিত আয়, তাই সংরক্ষিত আয় থেকে আয়করটা আমরা বিয়োগ করি। ব্যাংক জমা হচ্ছে চলতি সম্পদ, আমাদের চলতি সম্পদ নির্ণয় করতে বলছে 50,000। ব্যাংক জমা, ব্যাংক জমা কত, 40,000। ব্যাংক জমা হচ্ছে 40,000, ব্যাংক জমা 50,000, ব্যাংক জমা হচ্ছে 50,000। ব্যাংক জমা 50,000। ওকে, ব্যাংক জমা 50,000, সংরক্ষিত আয় লিখলাম। লভ্যাংশ প্রদান,
লভ্যাংশ প্রদান হচ্ছে কত? লভ্যাংশ প্রদান হচ্ছে 20,000 টাকা। সো লভ্যাংশ প্রদান বিয়োগ করতে হবে, সংরক্ষিত আয় থেকে লভ্যাংশ প্রদানটা বিয়োগ করতে হবে। লভ্যাংশ প্রদান 20,000 টাকা, লভ্যাংশ প্রদান 20,000 টাকা। সো লভ্যাংশ প্রদান 20,000 বাদ দিলাম। এরপর দেখো সংরক্ষিত আয়ের সাথে দুইটা দাগ আছে, বলে এই দুইটা দাগ থাকা মানে কি এর সাথে সমন্বয়ে কোনো কাজ আছে। সংরক্ষিত আয়ের সাথে দাগ আছে মানে সমন্বয়ে কাজ আছে। সঞ্চিত তহবিলে 30,000 টাকা স্থানান্তর করতে হবে। সো সঞ্চিত তহবিলে কত টাকা স্থানান্তর করতে হবে? সঞ্চিত তহবিলে 30,000 টাকা স্থানান্তর কোথা থেকে করবা? সংরক্ষিত আয় থেকে। সো সঞ্চিত তহবিলে স্থানান্তর, সঞ্চিতি তহবিলে স্থানান্তর 30,000 টাকা। সঞ্চিতি তহবিলে স্থানান্তর কত? 30,000 টাকা। আর একবার এই সঞ্চিত তহবিল কোথায় যেত? মালিকানা সত্ত্বে। যেহেতু মালিকানা সত্ত্ব নির্ণয় করতে বলিনি, সুতরাং আমাদের লাগবে না। এরপরে দুটি দাগ ছিল, আরেকটা কাজ কোথায় দেখো, শেয়ার প্রতি 2 টাকার লভ্যাংশ ঘোষণা করতে হবে। সো আমাদের শেয়ার ছিল কত? শেয়ার ছিল 20,000, শেয়ার প্রতি 2 টাকা, তাহলে 20,000 শেয়ার ইন্টু 2, তাহলে 20,000 শেয়ার, প্রত্যেকটা শেয়ার প্রতি হচ্ছে 2 টাকা, তাহলে 40,000 টাকা কি করতে হবে? লভ্যাংশ প্রদান করতে হবে। সো লভ্যাংশ কোথা থেকে প্রদান করে? সংরক্ষিত আয় থেকে। ঘোষণাকৃত লভ্যাংশ, ঘোষণাকৃত লভ্যাংশ 40,000 টাকা। ঘোষণাকৃত লভ্যাংশ কত? 40,000 টাকা। আর একবার এই ঘোষণাকৃত লভ্যাংশ কোথায় যেত? চলতি দেয়। তো চলতি দেয় আমাদের নির্ণয় করতে বলেনি। তারপরে হচ্ছে সংরক্ষিত আয়ের সাথে দুটি কাজ শেষ, লভ্যাংশ প্রদান, ক্রয় বিক্রয়, সমন্বয়, সমাপনী মজুত পণ্য চলতি সম্পদে যায়। তো আমরা চলতি সম্পদে একবার লিখব 70,000 টাকা চলতি সম্পদ, সমাপনী মজুত, সমাপনী মজুত কত? চলতি সম্পদে 40,000, 70,000 টাকা, সরি 70,000 টাকা। তাহলে চলতি সম্পদের মধ্যে গেল। সঞ্চিত তহবিলের কাজ শেষ, সংরক্ষিত আয় থেকে বিয়োগ করতে হবে, করলাম। কল কবজার অবচয়, এটি হচ্ছে সম্পত্তি থেকে বিয়োগ করতে হবে, করেছি আমরা। প্রাপ্য হিসাব থেকে বিয়োগ করতে হবে সঞ্চিতি, শেয়ার প্রতি লভ্যাংশ সংরক্ষিত আয় থেকে বাদ, আর একবার হচ্ছে চলতি দায়। সো দ্যাটস অল, আমাদের কাজ শেষ, এখন হিসাব নিকাশ করতে হবে। সো এই ছিল আমাদের টোটাল বন্টন, মুনাফা থেকে কোথায় কোথায় টাকা বন্টন করব। সো আমরা মুখে মুখেই করতে পারবো। 3, 30 আর 20 কত? 50, 50 আর হচ্ছে 40, 90, 90 আর 5 কত? 95,000। আচ্ছা, তাহলে 3,40,000 মাইনাস 95,000 কত হবে? 2,45,000। সো সংরক্ষিত আয়ের সমাপনীজের 2,45,000 আছে সংরক্ষিত আয়ের সমাপনীজের। তো আমরা লিখব সংরক্ষিত আয়ের সমাপনীজের হচ্ছে 2,45,000। পরে এবার আসি, সংরক্ষিত, এবার হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী আংশিক, শুধু সম্পদ অংশ নির্ণয় করতে হবে। স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ ছিল। তা আমাদের স্থায়ী সম্পদ গুলো আমরা কি করব? যোগ করে তৃতীয় কলামে নিয়ে যাব। 72,000 ছিল কল কবজা, 1,62,000 দালান কোঠা, যোগ ইজারা ছিল 90,000, তাহলে 3 লক্ষ কত হবে? 3,24,000 টাকা। এবার চলতি সম্পদের মধ্যে কি আছে? 1,20,000 যোগ 36, 1,56,000, 1,56,000।
4,56,000 যোগ হচ্ছে 3,24,000, 4,80,000 টাকা হচ্ছে মোট সম্পদ। তো 4,80,000 হচ্ছে মোট সম্পদ। তাহলে আমাদের 4,80,000 হচ্ছে কি বলতো মোট সম্পদ। সো প্রথমে হচ্ছে অফিস ভাড়ার পরিমাণ নির্ণয় করেছিলাম আমরা। অফিস ভাড়ার 4 একাংশ ছিল কারখানা, তো 3 অংশ ছিল অফিসের ভাড়া। তার পরবর্তীতে আমরা হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। সংরক্ষিত আয় বিবরণী হচ্ছে মালিকানা সত্ত্বের একটি অংশ বা শেয়ার হোল্ডার সত্ত্বের একটি অংশ। সংরক্ষিত আয় হচ্ছে প্রারম্ভিক যে এটা কোথায় দেয়া থাকে, রেয়া মিলে দেয়া থাকে। সো এই অংশটা ছিল কোথায়, রেয়া মিল থেকে আমরা আনলাম। নিট লাভটা সাধারণত কোথা থেকে আসে, নিট লাভ হচ্ছে আয় বিবরণীর একদম লাস্টে আউটপুটটার নাম হচ্ছে নিট লাভ। তো আয় বিবরণী যেহেতু করতে বলে নেই, সুতরাং প্রশ্নে দেওয়া ছিল সেখান থেকে আমরা নিয়ে আসছি। সো টোটাল সংরক্ষিত আয় বন্টনযোগ্য মুনাফা, এটাকে বলে টোটাল বন্টনযোগ্য মুনাফা। সো সেখান থেকে রেয়ামিল আয়কর হচ্ছে, রেয়ামিলের আয়করটা আমরা বিয়োগ করছি, কারণ আয়কর দেওয়া হয় কোম্পানির মুনাফার উপরে। লভ্যাংশ প্রদান, শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দেওয়া হয় কোথা থেকে, সংরক্ষিত আয় থেকে। এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। সঞ্চিত তহবিল স্থানান্তর, সঞ্চিত তহবিল মালিকানা সত্ত্বের একটি অংশ কোথা থেকে স্থানান্তর করবে, মুনাফার একটি অংশ। তাই সঞ্চিত আমরা এখান থেকে বিয়োগ করছি। ঘোষণাকৃত লভ্যাংশ সংরক্ষিত আয় থেকে দেয়া হয়। সো এই বন্টনযোগ্য মুনাফা থেকে এগুলো আমরা কি করি, বন্টন করে থাকি। সো এই ছিল আমাদের অঙ্ক। ধন্যবাদ। অঙ্কগুলো মনোযোগ সহকারে করবে এবং খাতার মধ্যে সুন্দর করে নোট করবে, এবং নিজে একবার করার ভিডিও দেখে একবার করার পর নিজ থেকে অবশ্যই তোমরা কি করবে, একবার নিজে করার চেষ্টা করবে। যদি তুমি একবার নিজেই করার চেষ্টা করো, ইনশাল্লাহ দেখবে যে ত্রুটি, ছোট তোমার ত্রুটি হতে পারে, সেইগুলা কাটিয়ে উঠবে ইনশাল্লাহ। তোমাদের পরীক্ষা ভালো হবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।